আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের টপিক হচ্ছে আদর্শ খামার। আদর্শ খামার বাংলাদেশের কৃষি অর্থনীতি দ্বিতীয় পত্রের একটা টপিক। বাংলাদেশের কৃষি টপিকের মধ্যে যখন আমরা আদর্শ খামার নিয়ে পড়াশোনা করি, আদর্শ খামার বলতে কোন খামারকে বোঝানো হয়? আদর্শ খামার যেটাতে একর প্রতি সর্বাধিক উৎপাদন লাভ করা যায়। অর্থাৎ আপনি কোনো একটা খামার নিয়ে কাজ করছেন, কোনো একটা কৃষি জমি নিয়ে কাজ করছেন, ওই কৃষি জমিতে যদি খুব কম একর জমিতে যদি সর্বোচ্চ ফসলটা আপনি উৎপাদন করতে পারেন, তখন ওই জমিটাকে বলা হবে আদর্শ খামার। আদর্শ খামার বলতে বোঝায় যেখানে উৎপাদনের বিভিন্ন উপাদান সুষ্ঠু প্রয়োগের ফলে একর প্রতি সর্বাধিক কৃষি ফলন হয়, তাকে আমরা বলছি আদর্শ খামার। একজন অর্থনীতিবিদ, বিখ্যাত অর্থনীতিবিদ আদর্শ খামারকে নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি দুটো বিষয়কে খুবই গুরুত্ব আরোপ করেছেন। একটা বিষয় হচ্ছে একর প্রতি সর্বাধিক উৎপাদন পাওয়া যাবে, দ্বিতীয়ত হচ্ছে উৎপাদিত ফসলের আয় থেকে কৃষক ও তার পরিবার, উৎপাদিত ফসল থেকে কৃষক এবং তার পরিবার সন্তোষজনকভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারতে হবে। অর্থাৎ যদি কোনো একজন কৃষক একটা জমিতে উৎপাদন কাজ পরিচালনা করে ওই আয় থেকে যদি সাবলীলভাবে তার জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারে, তখন ওই কৃষি জমিটাকে আমরা বলছি আদর্শ খামার। এই ডেফিনেশনটা এখানে একটু গুরুত্ব বহন করে। এই ডেফিনেশনটা যদি মিট করে, তখন আমরা এটাকে বলতে পারি আদর্শ খামার। আদর্শ খামারের ক্ষেত্রে বাংলাদেশে বেসিক্যালি 3 একরের যে জমি, কমপক্ষে যদি কোনো জমি 3 একরের হয়, তখন এটাকে আমরা আদর্শ খামার বলছি। এটা কোনো স্পেসিফিক কিছু না। কেন স্পেসিফিক কিছু না, পরবর্তী লাইনটা পড়লে আমরা বুঝতে পারবো যে বিভিন্ন দেশে আদর্শ খামারের আয়তনটা বিভিন্ন রকমের হয়। এটা ডিপেন্ড করে জমির উর্বরতার উপর। যদি জমির উর্বরতা অনেক বেশি হয়, তাহলে দেখা যায় কি ছোট জমিকেও আমরা আদর্শ বলতে পারবো। আবার উপকূলবর্তী জমি, যেখানে লবণাক্ততার পরিমাণ বেশি, সাগরের কাছাকাছি এলাকা, ওখানে দেখা যায় অনেক বিশাল জমিতেও খুব বেশি ফসল হচ্ছে না, তখন বড় জমিগুলো হচ্ছে আদর্শ জমি হিসেবে বিবেচিত হবে। কাজেই একই দেশের বিভিন্ন স্থানে আদর্শ খামারের আয়তন বিভিন্ন রকম হতে পারে অ্যাকর্ডিং টু দ্য কোয়ালিটি অফ সয়েল, অর্থাৎ মাটির উর্বরতার উপর ভিত্তি করে এই ডিফারেন্সটা ক্রিয়েট হয়। মূলত আমরা যদি আদর্শ খামারের কিছু যদি নির্ধারক আমরা দেখি, ক নম্বরে বলা হচ্ছে আদর্শ খামারের নির্ধারক জমির আয়তন। বলা হচ্ছে অতি ক্ষুদ্র জমিতে আদর্শ খামার তৈরি করা যায় না। যেমন আপনি একটা জমির পরিমাণ নিলেন এতই ক্ষুদ্র, যেমন মনে করেন যে ধান উৎপাদন করার জন্য আপনি এটুকু জমি নিলেন যেখানে 2 কেজি ধান উৎপাদন করা যাবে। এখন 2 কেজি ধান উৎপাদন করতে যে পরিমাণের ইফোর্ট, যে পরিমাণের শ্রমিক কিংবা যে পরিমাণের বীজ আপনি ব্যবহার করবেন, সেই তুলনায় ইনকামটা খুব বেশি হবে না। যার কারণে বলা হচ্ছে অতি ক্ষুদ্র আকৃতির জমিতে আসলে আদর্শ খামার তৈরি করা যায় না। দ্বিতীয়ত বলা হচ্ছে জমির প্রকৃতি। যদি আধুনিক চাষাবাদ সম্ভব হয়, তাহলে জমির আয়তন কিছুটা ছোট হলেও তখন আদর্শ খামার তৈরি করা যাবে। অর্থাৎ খুবই ছোট আকারের জমি, যেমন মনে করেন বাড়ির ছাদে অনেকে ভালো বাণিজ্যিকভাবে লাভবান ফসল উৎপাদন করছে। কিভাবে? আদর্শ, এখানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে, তারা বিভিন্ন ভালো বীজ ব্যবহার করছে। যার কারণে বলা হচ্ছে আধুনিক চাষাবাদ যদি পসিবল হয়, তখন জমির আয়তন কিছুটা ছোট হলেও আদর্শ খামার তৈরি করা যেতে পারে। আমরা যদি পরবর্তীতে দেখি যে ফসলের প্রকৃতির উপর আদর্শ খামারটা অনেকাংশে ডিপেন্ড করে। ফসলের প্রকৃতি বলা হচ্ছে শাকসবজির ক্ষেত্রে ক্ষুদ্র আয়তনের জমি, এবং ধান, গম, ভুট্টা, অর্থাৎ যেগুলোকে আমরা দানাদার ফসল বলি, এই ধান, গম, ভুট্টা এগুলো উৎপাদন করার ক্ষেত্রে বৃহৎ আকারের জমি আদর্শ হিসেবে বিবেচিত হবে। তাই আমরা পড়ছি ফসলের প্রকৃতির উপর আদর্শ খামারটা ডিফারেন্ট হয়ে থাকে। যদি হয় শাকসবজির মতো কোনো ফসল, তাহলে ক্ষুদ্র আয়তনের জমি আদর্শ, আর ধান, গম, ভুট্টা এগুলোর ক্ষেত্রে বৃহৎ আয়তনের জমিটা আদর্শ হিসেবে বিবেচিত হবে। তারপরে যদি দেখি আমরা প্রযুক্তি, যদি দেখা যায় যে আদর্শ খামার বলতেই আমরা এখন প্রযুক্তির ব্যবহারকে বুঝি। অর্থাৎ আদর্শ খামারে প্রযুক্তির ব্যবহারটা অনেক বেশি লক্ষণীয়। তাই প্রযুক্তির ব্যবহারটা আদর্শ খামারের অন্যতম একটা নির্ধারক হিসেবে কাজ করে। পঞ্চম যেটা আমরা পড়ি সেটা হচ্ছে জলবায়ু। জলবায়ুর ক্ষেত্রে আমাদের একটু বুঝার ব্যাপার আছে এখানে, যে অনুকূল জলবায়ুতে ক্ষুদ্র আয়তনের জমি। অনুকূল জলবায়ু কোনটা? যে জমিটা উর্বর বেশি, যে জমিটা সমতল, ওই জমিটাকে আমরা বলছি অনুকূল জলবায়ু। ওই অনুকূল জলবায়ুতে যেখানে পানি সেচের সুবিধা বেশি, ওই
জমিতে ক্ষুদ্র আয়তনের জমিটা আদর্শ হিসেবে বিবেচিত হবে। আর প্রতিকূল জলবায়ু, এমন কিছু এলাকা আছে যে জায়গাগুলোতে হচ্ছে লবণাক্ততার হার বেশি, জমির উর্বরতা শক্তি কম, পানি সেচ ব্যবস্থার কোনো ব্যবস্থা নেই, সেই ক্ষেত্রে বৃহৎ আয়তনের জমিটাকে আমরা আদর্শ হিসেবে বিবেচনা করব। এইটুকুই হচ্ছে আদর্শ খামারের নির্ধারক। আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে কৃষি খামারের স্বরূপ যদি দেখি, বাংলাদেশের কৃষি খামারগুলো আসলে কেমন, বাংলাদেশের কৃষি খামারগুলো কেমন যদি বলি, তাহলে মোস্ট অফ কৃষি খামার হচ্ছে যেগুলো জীবন ধারণের উপযোগী, যেগুলো আমাদেরকে সাবসিস্টেন্স ফার্ম যেগুলোকে বলা হয়। সাবসিস্টেন্স ফার্ম মানে হচ্ছে অন্তত জমি থেকে কিছু উৎপাদন করে কৃষকরা নিজেদের ভরণ পোষণ চালিয়ে নিয়ে যেতে পারে, এমন ফসলকে আমরা বলছি হচ্ছে, এমন জমিকে আমরা বলছি সাবসিস্টেন্ট ফার্ম। এক্ষেত্রে দেখা যায় কি, এক্ষেত্রে দেখা যায় যারা কৃষক তাদের ইনকামটা হয় খুবই অল্প, তাদের ইনকাম হয় খুবই যৎসামান্য এবং তাদের সঞ্চয় করার সুযোগও খুব কম থাকে, যার কারণে বলা হচ্ছে এগুলোকে সাবসিস্টেন্স ফার্ম, যেটাতে খুব বেশি সঞ্চয় করার কোনো সুযোগ নেই। কৃষকরা উৎপাদন করার পর তা মোটামুটি তাদের ভরণ পোষণের জন্য ব্যবহার করে থাকে। এছাড়াও আমরা যদি ডেটার কথা বলি কিছু, বর্তমানে বাংলাদেশে প্রায় ৭৫% ভূমি কৃষক নিজেই নিজের জমি চাষ করে। ৭৫% ভূমিতে ২৫% জমিতে বর্গা চাষি আছে, যারা অন্য জন থেকে ইজারা নিয়ে তারপর ভূমিটাকে কি করে চাষাবাদ করে। প্রায় ৪০% পরিবার হচ্ছে বর্গা চাষি এবং প্রায় ৪৮% পরিবার হচ্ছে ভূমিহীন, যাদের ভূমির সংখ্যা, তাদের জমির সংখ্যা হচ্ছে একদম শূন্যের কোটায়, তাদেরকে বলা হচ্ছে ভূমিহীন। ৪৮% কৃষক পরিবার এখানে কাজ করে থাকে। তাহলে আমরা যা পড়লাম সেটা হচ্ছে আদর্শ খামার। আদর্শ খামার বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার উর্বরতার উপর ভিত্তি করে বিভিন্ন রকম হতে পারে, এবং আদর্শ খামার বলতে মূলত বোঝানো হয় যে যেটুকু জমিতে সর্বাধিক অর্থাৎ উৎপাদনের কলাকৌশল ব্যবহার করে একর প্রতি সর্বাধিক উৎপাদন করা যায়, সেই অঞ্চলটুকুকে আমরা বলবো হচ্ছে আদর্শ খামার। আচ্ছা, এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।